আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। আজ চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক এই প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী বক্তব্য দেন। এতে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উসরাল নিয়াম ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজোকোস পাজেজ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ঔরিবাহ অংশ নেন। সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া সেশনের বিরতিতে ফটো সেশনে অংশ নেন বিশ্ব নেতারা। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি বাড়ছে। নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে জেলার নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া নীলফামারীতে উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল বিকেলে বিপদসীমার 1 সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.2 সেন্টিমিটার, যা বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি, রয়েছে বিপদসীমা অতিক্রমের শঙ্কা। এ বিষয়ে আরও খবর জানাচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী জাকারিয়া আহমদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। এই নদী দিয়েই সুনামগঞ্জে পাহাড়ি ঢল আসে এবং আমরা দেখেছি গত দুদিন আগে যে আকস্মিক পাহাড়ি ঢল এসেছিল। সেই পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বেশ কিছু জনপদ প্লাবিত হয়েছিল। কোথাও কোথাও কোমর সমান পানি, ঢলের পানি বয়ে গেছে এবং এছাড়া সুনামগঞ্জের আরও একটি উপজেলা দোয়ারা বাজার, সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই পাহাড়ি ঢলে। জেলা মৎস্য অফিস আমাদেরকে জানিয়েছে প্রায় 50 থেকে 60টি পুকুর ডুবে গেছে। এতে কিন্তু বেশ কিছু খামারিরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আগামী 3 দিন সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পরবর্তীতে আরও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুনামগঞ্জে সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে, তবে পূর্বাভাস অনুযায়ী যদি পানি বৃদ্ধি পায় এবং বৃষ্টিপাত হয় তাহলে বন্যা সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। নওগাঁ সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, এতে বাধা দিয়েছে বিজিবি। আজ ভোর 4টার দিকে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে 3 শিশু সহ 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে 9 জনকেই ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে দেখতে পায়। নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। এই অবস্থায় সীমান্ত জুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা 5 জনের মধ্যে 2 জনকে আর দেখা যাচ্ছে না। বাকি 3 জন এখনো সীমান্তে অবস্থান করছেন। ধীরে ধীরে আলো ফুটছে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের পরিবার। এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার 3টি গ্রামের মোট 155টি পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড পেয়েছেন। সরকারের সহায়তার অর্থ দিয়ে কেউ করছেন হাঁস মুরগি পালন, কেউ বা খরচ করছেন সন্তানের শিক্ষার জন্য। হতদরিদ্র ও নিম্ন পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দিতে শুরু করেছে সরকার। দরিদ্রতা তাদের জীবনের যেমন কঠিন পরীক্ষা নিচ্ছে, তেমনি ফ্যামিলি কার্ড সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যেন এক সেতু বন্ধন।
এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অনেক পরিবারের নারীরা হাতে পেয়েছেন এই কার্ড। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তারা প্রতি মাসে হাতে পাচ্ছেন ২৫০০ টাকা, যা এসব নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেছে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় মেটানোর ক্ষেত্রেও রাখছেন অবদান। কার্ড পেয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়ার পিছনে টাকা খরচ করলাম। তো আগামী হালকে দিছি আমার ছেলের বেতন ১৫০০ টাকা, আমার মেয়ের বেতন দিছি ৪০০ টাকা। আমরা অনেক কষ্ট করি এক জিনিস খাইয়া না খাইয়া তো বেতনটা দেওয়া লাগছে, পড়ার খরচটা তো আর কোনো আর এটা না দিলেও নাই। অনেকেই সন্তানের লেখাপড়ার খরচ ও হাঁস মুরগি পালন সহ নানা উন্নয়নমূলক কাজে ব্যবহার করছেন প্রধানমন্ত্রীর দেয়া ফ্যামিলি কার্ডের অর্থ। খাওয়া দাওয়া আমরা হাঁস মুরগি কিনছি, আমরা উন্নত হয়েছি। আমি ফ্যামিলি কার্ড পাইয়া আমার বাচ্চারে আমাদের সাথে ভর্তি করছি, আমার মায়ের জন্মদিন কার্ড করছি। ফ্যামিলি কার্ড পাইয়া অনেক উপহার পাইছি, বিপদ আসলা বিপদ সারলাম। কোন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিটি হয়তো দীর্ঘদিন অসুস্থ, তার চিকিৎসায়ও ব্যবহৃত হচ্ছে ফ্যামিলি কার্ড। আমার প্রধানমন্ত্রী দেওনে এটা আমার খুব উপকারী হয়েছে। আমার স্বামী অসুস্থর মাঝে তো চলাধুলা যেতে পারে না, আমার মেয়ের পড়ার খরচ দিয়েছি। ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি পরিবারকে প্রাথমিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। আমরা ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুরো কার্যক্রমটি একটি ওয়ার্ডের জন্য সম্পন্ন করতে পেরেছি। উপকারভোগীরা বলছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া এই সহায়তা শুধু তাৎক্ষণিক প্রয়োজনই পূরণ করছে না, বরং অনেক পরিবারকে শিক্ষা, চিকিৎসা ও ক্ষুদ্র আয়ের পথ তৈরি করতেও সহায়তা করছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। রংপুরে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র সাকিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নিহত নুসরাতের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এর আগে গতকাল নিহতের বাবা বাদী হয়ে সাকিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এজাহারে প্রাইভেট শিক্ষকের মানসিক নির্যাতনের কারণে নুসরাতের মৃত্যু হতে পারে বলে অভিযোগ করেন তিনি। গত ২২শে জুন নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান। এসএসসি পরীক্ষার খাতা ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়নের অভিযোগ উঠেছে। কুমিল্লার দেবিদ্বারে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেবিদ্বার উপজেলার আবদুল্লাপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের কাজে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ব্যবহার করার দৃশ্য দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও খাতা মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাচ্চু মিয়ার তত্ত্বাবধানে এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা মূল্যায়নের সময় ১০ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে খাতা মার্কিং করানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি একটি বিরল বংশগত রোগ। এ রোগে আক্রান্ত শিশুর শরীরের পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। প্রতি বছরে বিশ্বে ৪ লাখ শিশুর মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়। এমনই একজন মানিকগঞ্জের সিফাতুল্লাহ। দারিদ্র্য আর চিকিৎসা সংকটের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছে সে। ২০১৮ সালে মাত্র ৭ বছর বয়সে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি নামের বিরল রোগে আক্রান্ত হয় সিফাতুল্লাহ। আমি তো অসুস্থ, তাই জন্য খেলতে পারি। সুস্থ থাকলে প্রত্যেকদিন বাইরে গিয়ে খেলতাম। ২০২৪ সালে সিফাতের বাবা মারা যাওয়ার পর আরও অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরন্ডি এলাকায় ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে এখন মা ছেলের বসবাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাদের। রোগের কারণে ধীরে ধীরে ফুলে যেতে থাকে সিফাতের পায়ের মাংসপেশি। সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে পুরো শরীর। ছেলেকে সুস্থ করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন মা মনুরা বেগম। তবে এখন সেই চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। দেখা যাওয়ার পরে হাঁটতে হাঁটতে পড়ে যেত, পড়ে যাওয়ার পরে ডাক্তার আসলে ডাক্তার কেন্দ্র মানিকগঞ্জের ওনাকে দেখানোর পর আমি বললো যে রোগটা সচরাচর হয় না, লাখে একটা পাওয়া যায়, তবে চিকিৎসা এখানে হবে না, ঢাকায় নিয়ে যায়।
পরে ঢাকায় নিয়ে গেলাম, মানে দামি দামি টেস্টগুলো দিব, টেস্টগুলো আমি আজই করাতে পারিনি। হাতটা আগে পা নাড়াতে পারতো না, এখন হাত নাড়াতে পারে না, হাতে কাজ করতে পারে না। ওর অবস্থা খুবই খারাপ। এখন আপনারা যদি দেশের জনগণের আছে, তারা যদি আমার পাশে পাশে দাঁড়ায়। চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন, কিন্তু সেই ব্যয়ভার বহনের সক্ষমতা নেই পরিবারটির। অভাব আর অনিশ্চয়তার মধ্যেই প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে সিফাত। এই অসুখটা খুবই বিরল, পুরোপুরি সুস্থ করা যায় না। যে পর্যন্ত সে বাঁচা আছে তাকে রিহ্যাব প্রসিডিওরে, রিহ্যাব বলতে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, এইসব সার্ভিসের মাধ্যমে তাকে যতটুকু ফাংশনিং রাখা যায়। পরিবারের যে অবস্থা, বাবাটা কিছুদিন আগে মারা গেছে, তো সব মিলিয়ে আসলে ওর চিকিৎসা করার মানে সামর্থ্য নাই এখন ওর পরিবারের পক্ষে, ওর চিকিৎসা করা সম্ভব না। সুতরাং আমি আহ্বান জানাই দেশের যে বিত্তবান লোক আছে তারা যেন মানে ওর চিকিৎসার জন্য এগিয়ে আসেন। সহায়তার আশায় সমাজ কল্যাণ অধিদপ্তরে আবেদন করা হলেও এখনও কোনো কার্যকরী সহযোগিতা পাওয়া যায়নি। সবার সহযোগিতায় বাঁচতে পারে একটি নিষ্পাপ প্রাণ, ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ৩০ বছর ধরে পানি টানছেন পটুয়াখালীর পানি বুয়ার রেহেনা বেগম। সরকারি জায়গায় তোলা ছোট্ট এক ঘরে তার বসবাস। স্বামী হারানোর 4 দশক পেরিয়ে গেলেও ভাগ্যে জুটেনি বিধবা ভাতা কিংবা সরকারি কোনো সহায়তা। টিউবওয়েল ও স্থানীয় পুকুর থেকে পানি তুলে বিভিন্ন বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁয় পৌঁছে দেন রেহেনা বেগম। স্থানীয়রা তাই তাকে পানি বুয়া নামেই ডাকেন। প্রায় 30 বছর ধরে এই কাজ করছেন তিনি। তবে বয়সের ভারে এখন কিছুটা নুয়ে পড়েছেন, আগের মতো আর শক্তি পান না। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। একমাত্র সন্তানকে নিয়ে পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের নাস্তাপাড়া কলোনির একটি জরাজীর্ণ ঘরে বাস করেন 56 বছর বয়সী রেহেনা বেগম। শুরুতে নিজে কলসি বহন করলেও এখন ভ্যানে করে চলছে তার পানি টানার কাজ। কোনো ধরনের ভাতা পান না রেহেনা। আমি অনেক কষ্টে আছি, আমার এমনকি ঘর দুয়ার অবস্থা অনেক খারাপ। বৃষ্টি এলে পানি পড়ে, আমার নিজেরও স্বাস্থ্য ভালো না। আমি একটা ভ্যান গাড়ি দিয়ে পানি টেনি, গাড়িটাও আমার নষ্ট হয়ে গেছে। আমি এখন আর টানতে পারি না, খুব কষ্ট হয়। আমার নিজেও অসুস্থ অনেক। পরিশ্রমী অসহায় এই নারীর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রেহেনা ও অনেক কষ্টে আছে। বাজারে পানি টেনে, স্বামী মারা গেছে, 40 বছর হয়েছে। ওইটা ছোট বাচ্চা লইয়া আজকে পোলাটা একটু বড় হয়েছে, এখন একটু খাড়ে পেটে খায়। একটা গাড়িটা নিয়ে ভাঙ্গা চুরো। সে অনেক পরিশ্রম করে, সে ভোর থেকে রাত 10টা অবধি পর্যন্ত। তার একটা আধুনিক ঘরের প্রয়োজন, থাকার কোনো ঘর নাই, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে চোখের সামনে। আমরা পানি বুয়া নামে তারে চিনি, এবং তিনি দোকানে দোকানে, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় পানি দেয়। প্রত্যেকের দোকানে, বাসা বাড়িতে পানি দেয় অনেক দিন ধরে, কিন্তু উনি দীর্ঘই তো স্থানীয় কোনো ঘর বাড়ি নাই এবং ওনার একটা গাড়ির খুবই প্রয়োজন। রেহেনা বেগমকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো ভাতার আওতায় আসে নাই অথবা সমাজসেবার কোনো আওতায় আসে নাই। আমি খোঁজ নিয়ে জেনেছি তিনি বিধবা ভাতার আওতায় আসবেন। আমরা অতি দ্রুতই তাকে বিধবা ভাতার আওতায় আনার চেষ্টা করব। শুধু পানি বুয়া রেহেনা বেগম নয়, তার মতো সমাজের অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে এবার বড় ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাব অনুসারে ইরানের সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপের আগে কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে কয়েকজন রিপাবলিকান সিনেটরও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। 50-48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। এর মাধ্যমে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশের মধ্যে চলমান এ অজনপ্রিয় যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ ও উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদেও বিলটি পাশ হয়েছিল। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হয়েছে, যদিও এটি একটি প্রতীকী পদক্ষেপ হওয়ার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে এই প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেবেন।
যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে আটকা পড়া 11,000-এর বেশি নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘ। ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই হওয়ার পর জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন এই অভিযান শুরু করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে IMOর মহাসচিব আর্সেনিও ডোমিনোগুয়েজ জানান, ইরান, ওমান সহ এই অঞ্চলের সব উপকূলীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার ভিত্তিতে উদ্ধার অভিযানটি চালানো হবে। তিনি আরও জানান, নাবিকদের নিরাপদভাবে ফিরিয়ে আনতে নিরাপদ নৌ চলাচলের পরিবেশ যাচাই করা হয়েছে। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে জাহাজের ভিড় এবং সংঘর্ষের ঝুঁকি এড়াতে IMOর পরিকল্পনা অনুযায়ী উদ্ধার কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। ফলে শত শত বাণিজ্যিক জাহাজ এবং হাজারো নাবিক মাঝ সমুদ্রে দীর্ঘ সময় ধরে আটকা পড়েন। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম সময় পার করছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বিভিন্ন স্থানে সাঁতার কাটতে নেমে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করা হয়। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লে হার্বিয়ার্স শহরে তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অসহনীয় এই পরিস্থিতি মোকাবিলায় দেশটির 54টি বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে। চরম এই তাপপ্রবাহে দিশেহারা সাধারণ মানুষ প্রশান্তির খোঁজে খাল, নদী ও জলাশয়ে সাঁতার কাটতে নামছেন। আর এতে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত পানিতে ডুবে প্রায় 40 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই তরুণ। BRB কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ মানেই তারকা ফুটবলারদের আলো ছড়ানো। তবে এবার মেক্সিকোতে ফুটবলের সবচেয়ে আলোচিত মুখ কোনো খেলোয়াড় নন, একটি হাঁস, নাম মার্লিন। জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ উদযাপনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই হাঁস। মেক্সিকোর জার্সি পরে রাস্তায় হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতারাতি তারকা বনে গেছেন মার্লিন, 2 বছর বয়সী একটি পোষা হাঁস। মার্লিনের জনপ্রিয়তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ্ডি পেরিয়ে গেছে। টি-শার্ট, পোস্টার থেকে শুরু করে নানা পণ্যে ব্যবহার করা হচ্ছে হাঁসটির ছবি। আর সেই কারণেই ওর পরিচয় ও সত্য রক্ষায় আইনি উদ্যোগ নিয়েছে মার্লিনের মালিক। তার দাবি, বড় বড় প্রতিষ্ঠানও অনুমতি ছাড়াই মার্লিনের ছবি ব্যবহার করছে, যা মোটেও ঠিক নয়। আমার হাঁস মার্লিনের নাম আর ছবি ব্যবহার করে অনেকেই ব্যবসা শুরু করেছে, কিন্তু আমরা এর কোনো সুবিধা পাইনি, তাই বিষয়টি আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। বিখ্যাত কিছু ব্র্যান্ডও অনুমতি ছাড়া মার্লিনের পরিচয় ব্যবহার করেছে। আমরা চাই ওর পরিচয় ও সম্মান সুরক্ষিত থাকুক। বিশ্বকাপের উন্মাদনার মাঝে আরও এক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছে মার্লিন। সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সংবাদ সম্মেলনেও হাজির হয় হাঁসটি। তবে মার্লিনের মালিক জানিয়েছেন, এটি ছিল শুধুই বিনোদনের অংশ। মার্লিনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না, ও মানুষের আনন্দের জন্যই আছে। এই আমন্ত্রণও ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর জয়ের পর রাজধানীর রিফর্মা অ্যাভিনিউতে হাঁটতে দেখা যায় মার্লিনকে। এখন সেই হাঁস বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র। এমনকি 2026 বিশ্বকাপের আয়োজক শহর মেক্সিকো সিটির আনুষ্ঠানিক শুভেচ্ছা দূত হিসেবেও স্বীকৃতি পেয়েছে মার্লিন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। রংতুলির আঁচড়ে ফুটে উঠছে ব্রাজিলীয় ফুটবলারদের মুখচ্ছবি। হলুদ সবুজ রঙে রঙিন পুরো এলাকা। চট্টগ্রামের চাঁদগাঁওয়ের খতিবপাড়া যেন এক টুকরো ব্রাজিল। ভক্ত সমর্থকরা এলাকার নাম দিয়েছেন ব্রাজিল গলি।
ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনা সারা দেশের মতো চট্টগ্রামের অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে। একদিকে হচ্ছে আর্জেন্টিনা, অন্যদিকে হচ্ছে ব্রাজিলের সমর্থকদের যে উন্মাদনা, সেটি এখন চোখে পড়ার মতো। চট্টগ্রামের বহদ্দার হাটের একটি এলাকার রাস্তার নামকরণ করা হয়েছে ব্রাজিল গলি। ব্রাজিল গলিতে এখানে ব্রাজিলের সমর্থকদের যে উন্মাদনা সেটি আমরা দেখছি। একদম ব্রাজিলের যে খেলা শুধু সেদিনও নয়, অন্যান্য যে দলের খেলাগুলো রয়েছে সেদিনও। আমরা কথা বলবো এই গলির নামকরণ যারা করেছেন এবং এই গলিকে আসলে তারা কেন ব্রাজিল গলি নাম করেছে সেসব বিষয় নিয়ে। আমরা আসলে ছোটবেলা থেকে ব্রাজিলকে ভালোবাসি। এখানে আসলে ওই পুলের শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তাটার আসলে আমরা বিভিন্ন ব্রাজিলের ইতিহাস ঐতিহ্যের চিত্রগুলো আমরা আসলে একে চিত্র অঙ্কনের মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখানে আসলে বিশ্বকাপের উন্মাদনাকে দ্বিগুণ করতে আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসি, বিশ্বসেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে এখানে আমরা স্থান দিয়েছি। নামে ব্রাজিল গলি হলো, কিন্তু আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা ব্রাজিল গলিতে আসছে এবং ব্রাজিল গলিতে যে ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরেছে এখানে চিত্রকর্মের মধ্য দিয়ে, সেগুলোই তারা পরিদর্শন করছে। আপনি তো একজন আর্জেন্টিনা সাপোর্টার, তো ব্রাজিল গলিতে এসছেন, আসলে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এটা আমরা আর্জেন্টিনার সমর্থক, এটা একটা নামকরণ হয়েছে খতিবপাড়া ব্রাজিল গলি নামে। কিন্তু আমরা এখানে দুই দলে বিভক্ত, এটা আর্জেন্টিনার ভক্ত এবং ব্রাজিল ভক্তরা, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়া বিভেদ এগুলো নেই। তরুণ প্রজন্ম যারা শিশু আছে এরাও খুব আনন্দিত উচ্ছ্বাস উদযাপন করতেছে। আসলে ব্রাজিলের খেলার জন্য আমরা প্রতিবারই আশাবাদী, আমরা আজীবন ব্রাজিল। নেইমার এবারে ভালো খেলবে, ব্রাজিল গলি দেখতে ভালো লাগছে। আমরা চাই এবার নেইমার বিশ্বকাপ নেবে। ব্রাজিল গলি হলো আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি। রোনালদো আছে, আমার আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে। মাঠের খেলা যেমনই উত্তেজনাপূর্ণ হোক, কিন্তু মাঠের বাইরে যে দর্শক যারা সাপোর্টার তাদের উত্তেজনা কিন্তু কম নয়। এখানে আর্জেন্টিনা সাপোর্টার রয়েছে, ব্রাজিলের সাপোর্টার রয়েছে, দেয়ালে রয়েছে মেসি, রোনালদো এবং নেইমারের ছবি। নেইমার তাদেরকে বিশ্বকাপ জয় এনে দিবে, কেউ বলছে মেসি তাদেরকে বিশ্বকাপ জয় এনে দিবে, এবং দেখার পালা সামনে আসলে বিশ্বকাপ জয়টি কার হাতে যায়। চট্টগ্রামের খতিবের হাট ব্রাজিল গলি থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।